দেশে রয়ের আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ, আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, দলের সন্তোষ প্রকাশ। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রকাশ্য আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে ধর্মীয় সম্প্রদায়কে ধ্বংস করতে রকে ব্যবহার করে ভারত সরকার তাই শুধুমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষার পরামর্শ তাদের। সম্প্রতি কানাডায় হত্যা ও যুক্তরাষ্ট্রে হত্যা চেষ্টার অভিযোগে রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF 2024-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ভারতের অংশে কানাডায় শিখ হরদীপ সিং নিজার হত্যা ও যুক্তরাষ্ট্রে গুরপাতন সিং পান্নুকে হত্যা চেষ্টায় জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। এই অভিযোগটা কানাডা এবং USA দুই জায়গা থেকেই থিতু করা হয়েছে যে কানাডাতে নিজারকে মারা হয়েছে রয়ের সহায়তায় এবং আমেরিকাতে একজনকে মারার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই জাতীয় অভিযোগগুলো বেইসলেস না। রয়ের মাফিয়া আচরণ এবং প্রভাব খাটানোর নমুনায় উল্লেখযোগ্য বাংলাদেশ। আমলাতন্ত্রে পদোন্নতি কিংবা সরকারের নীতি নির্ধারণীতে নাক গলানোর বিষয়গুলো এখন প্রকাশ্য। ব্যাপার এমন হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুদিন যাবৎ, সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করেন আর রাজনীতি করেন, চাকরি করেন আর মনে করেন যে পড়াশোনা করেন, আপনাকে আসলে রয়ের পারমিশন নিয়ে সব কিছু করতে হবে, রয়ের প্রেসক্রিপশনে সব কিছু চলবে। তো ভারতের এই যে হেজিমনি বাংলাদেশের এগেইনস্টে থ্রু অথবা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, দিস ইজ নট এ রিয়ালিটি ফর US সয়েল। কারণ হিসেবে এখনও পতিত সরকারের একটি বড় অংশের সঙ্গে ভারতের হৃদ্রতাপূর্ণ সম্পর্ককে দায়ী করেন সাবেক এই কূটনীতিক। ভারতের রাষ্ট্রের পক্ষীয় একটা বড় খবরের কাগজ সে যদি বাংলাদেশের মন্ত্রী তৈরি করে এবং তারা যদি তখন ভারতের পক্ষের সরকারি নীতি যাতে হয় সেটা যদি চেষ্টা করে, তাহলে কিন্তু আমার ওই খবর কাগজকেও দেখতে হবে। নিষিদ্ধ কিংবা পরাস্ত না করতে পারলেও রয়ের বিষয়ে কৌশলী হওয়ার পরামর্শ রয়েছে। যে বাংলাদেশ সরকারের একটা অংশ তো পরিষ্কারভাবে জানে কোথায় আছে, কোথায় থাকতো, কোথায় কোথায় করতো। যে সকল অপারেটিভ এখানে স্লিপার হিসেবে থাকুক অথবা অ্যাক্টিভলি থাকুক, তারা নিশ্চিতভাবে জানে যে কারা ওরা, তাদেরকে কি হটানো হয়েছে। যদি হটানো না হয়ে থাকে তাহলে তো বিপদ রয়েই গেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে হঠাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিতেও একজন হামজা দরকার, যে হামজার নেতৃত্বে অ্যাটলিস্ট কে ড্র করানো যাবে, পরাস্ত না করতে পারলে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। পরে প্রতিক্রিয়ায় সন্তোষ জানিয়ে ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত দলীয়। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট ৮ জনকে বিবাদী করা হয়। মামলায় দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ আনেন ইশরাক হোসেন। নিজেকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেন। সেই মামলার রায় ঘোষণা হলো বৃহস্পতিবার। সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন আদালত প্রাঙ্গণে। এক পেশে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই ৫ বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। রায় ঘোষণার পর সন্তোষ জানান ইশরাক হোসেন। হাসিনার ভাতিজা খুনি তাপস
সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সেটির ধারাটা অব্যাহত থাকুক। পরে ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকা উত্তর ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় 2020 সালের 1 ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরের ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসলেও শেখ হাসিনা সরকারের পতনের পর তাদেরকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। এদিকে গত 16 অক্টোবর রাতে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর আরেক সাবেক মেয়র তাপসের কোনো হদিস নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে তিনি বলেন, পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বোয়াও ফোরামের বক্তব্যের শুরুতেই বৈশ্বিক সংকটময় পরিস্থিতি তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, বৈশ্বিক নেতৃত্ব প্রশ্নের মুখে, ভূরাজনৈতিক সংকট বাড়ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, দেশে দেশে মানবিক সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট দেশ বাংলাদেশও 7 বছর ধরে 12 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয়ে রেখেছে। দিনকে দিন এ ব্যাপারে বৈশ্বিক মনোযোগ হ্রাস পাচ্ছে, কিন্তু এশিয়ার নেতাদের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু সংকট বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অসহনীয় হয়ে উঠছে। পৃথিবী এখনো উচ্চ প্রবৃদ্ধির নামে জলবায়ুর ক্ষতি করে চলেছে। অর্থনীতির এ মডেল বদলাতে হবে। It justifies over extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারকে উৎখাতের পর বাংলাদেশ এখন ঐতিহাসিক রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। এক্ষেত্রে বহুমুখী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, diplomatic tensions, and trade disruptions. ফিলিস্তিনের সংকটকে শুধুমাত্র আরব বা মুসলমানদের সংকট হিসেবে না দেখে মানবিক সংকট হিসেবে দেখার আহ্বানও জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। The genocide in Gaza continues despite global condemnation. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের পোশাক সহ ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারো বাসা বা অফিসে সন্দেহজনক অভিযানের ক্ষেত্রে কাছের থানায় অথবা 999-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। দীপু শিকদারের রিপোর্ট। 26শে মার্চ বুধবার ভোর 4:40 ধানমন্ডির এই বাসায় র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি মিলে যৌথ অভিযান, যার পুরোটাই সাজানো। ভুয়া এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবাই ডাকাত দলের সদস্য। পুলিশ বলছে, ঘটনার দিন 3টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে অভিযুক্তরা দলবদ্ধভাবে ওই বাসার সামনে এসে গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের র্যাব ও ম্যাজিস্ট্রেটের পরিচয় দেয়। এক পর্যায়ে
বাসার গার্ডদের বেঁধে ফেলেন তারা। 25 থেকে 30 জন ডাকাতিতে অংশ নেয়। লুট করা হয় প্রায় 45 লাখ টাকা। তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করবো। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর চককে ভেতরে ঢুকে ওই মেন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা এই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস আউটসোর্সিং, এইখান থেকে তারা একেবারে তছনছ করে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পরে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় আব্দুল্লাহ ও সুমন নামে আরো 2 জনকে। টার্গেট ছিল হয়তো যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা অলঙ্কারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, এইগুলো একেবারে তছনছ করে ফেলে হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলারেস থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। লুট করা মালামাল উদ্ধার ও ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শীতলক্ষ্যাকে গিলে খাচ্ছে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, নদীর মাঝে বিআইডব্লিউটি এর ইকো পার্ক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। 2 শতাধিক রাক্ষসের কবলে শীতলক্ষ্যা। ব্যক্তি থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান পৈতৃক সম্পদ মনে করে গিলে খাচ্ছে শীতলক্ষ্যাকে। নদীর মাঝে ইকো পার্ক করে শীতলক্ষ্যাকে ঝুঁকিতে ফেলছে বিআইডব্লিউটি নিজেই। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। এত দম্ভের কারণ কি? কেন তারা বেপরোয়া? তার অনুসন্ধানে দেখা গেল এরা সবাই নদীর জায়গা ব্যবহার করে নিজেদের লাভে। তাই কেউ প্রশ্ন করলেও সহ্য হয় না তাদের। আপনার দায়িত্ব যাচাই বাছাই নয়, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সংবাদ প্রকাশ করা। ফুলটা আপনার বাস খাবেন কেমন সেটাও তো ভেবে না। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাকে এভাবেই গ্রাস করছে 2 শতাধিক নদী খেকো। কেউ নদীর উপর করেছে স্থাপনা, কেউ করছে ভরাট। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি এর নাকের ডগায় চলছে নদী দখলের উৎসব। দখলদারদের তালিকা থাকলেও ব্যবস্থা নেয় না প্রতিষ্ঠানটি। বিল্ডিং এর মালিক তো হলো আপনার আলাদা, লেখা আছে তো হাবিবুর রহমান, মেরিন পর্যন্ত আর কি হার আন্ডারে আছে। ভাড়া দিতে 4000। মার্কেট কার? মার্কেটটা হলো আপনার জাগির স্যার পিস সাহেব নামে পরিচিত। ওনার সাথে বড় বড় লোকের সম্পৃক্ততা আছে, এই কারণে উনি সেভ হয়ে যাচ্ছে। নদী রক্ষায় সীমানা পিলার স্থাপন করা হলেও তা নিজেদের স্বার্থ রক্ষায় ইচ্ছেমতো ব্যবহার করছেন দখলদাররা। অভিযোগ, টাকার বিনিময়ে সীমানা পিলারও বসেছে স্বার্থান্বেষী মহলের ইচ্ছে মতোই। প্রায় আপনার 50 ফিট ভিতরে বিআইডব্লিউটি এর মানে টাকা খাইয়ে এই সীমানাটা চেঞ্জ করছে। অভিযোগ রয়েছে শীতলক্ষ্যা পাড়ের ওয়াকওয়ে নির্মাণ করতে গিয়ে দ্বিমুখী আচরণ করেছে বিআইডব্লিউটি। দুর্বলদের স্থাপনা ভেঙে ওয়াকওয়ে সোজা পথে গেলেও শক্তিমানদের রক্ষায় ওয়াকওয়ে গেছে একে বেঁকে। কোথাও গিয়ে বন্ধ হয়েছে নির্মাণ কাজও। কোম্পানিরা জায়গাটা পড়লো সাইডে দিছে, আর যেটা নরম পাইছে হন্দাই যাইতে নিছে। মাল খাওয়াইছেন, খাওয়ালে 10 বাইরে যাইব, সামনে যাইব। আগে প্রয়োজন মতন এরা খুললে দেয়, আবার একটু লাগায় রাখ। এটা তো হিসাবে সরকারি রাস্তা, এটা তো আর কোম্পানি এটা আটকানো রাখা সম্ভব না, ওনাকে ক্ষমতা বেশি। দখলদারদের উচ্ছেদ অভিযান আর মনিটরিং এ গড়িমসি আছে বিআইডব্লিউটি এর। আমরা সময় নদীতে ফুল যে আপনার মনিটরিং অনেক সময় করতে পারি না, আমরা 7 দিনে বা মাসে 2 বার যাচ্ছি, বহুতবার এই বিষয়ে যায়, কিন্তু বারবার ফোর্স র্যাব বলে যাও সব নিয়ে যায়, কত ব্যর্থ হইতেছে। একদিকে নদীর প্রবাহ রক্ষা করা আর নদী দূষণ রোধে বিআইডব্লিউটি এর ভূমিকা প্রশ্নবিদ্ধ, অন্যদিকে তারা নিজেরাই নদীর মাঝে ইকো পার্ক করে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। শুনেন, এটা একটা ব্যবসা শুরু হয়েছে, পানি তো আরো নষ্ট হয়ে যাব, প্লাস্টিক লাইব, এইটা লাইব, এইটা লাইব, পানিটা নষ্ট হয়ে যাব। আমরা চাই চট্টা কাটিয়ে দেখ, নদীটা বড় হোক। এটি বাস্তবায়ন হলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়তে পারে দূষণ। ওয়াল দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করলাম, তার মানে তো আমি ওই যে ইকোসিস্টেমে যে এটাকে ছিল সেই সিস্টেমকে পুরো ধ্বংস করে দিলাম।
নদী আমাদের জীবন, তাই নদীকে বাঁচাতেই হবে। দখলদারদের পরিচয় না দেখে দখলমুক্ত করতে হবে নদী, আর নদী খেকোদের আনতে হবে আইনের আওতায়। আলী আহমেদ, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে রয়ের আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ, আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, দলের সন্তোষ প্রকাশ। রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় 6 জন গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।